আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি এসেছি পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বৃন্দদের জন্য। তো বন্ধুরা, আমরা আজকে আলোচনা করব তোমাদের আমার বাংলা বইয়ের 17 নম্বর পাঠ ভাবুক ছেলেটি। তো চলো বন্ধুরা, আজকের এই পাঠটি শুরু করা যাক। তো বন্ধুরা, চলে এসেছে আজকের গল্পে ভাবুক ছেলেটি। তো বন্ধুরা, আসলে এই গল্পটি লেখা হয়েছে বাংলাদেশের ঐতিহাসিক একজন বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু তার জীবন সম্পর্কে নিয়ে। তো বন্ধুরা, তোমরা যদি তার জীবনীটি পড়ো তারপরে তোমরা তার সম্পর্কে জানতে পারবে। তো বন্ধুরা, এখন আমরা চলে যাব আমাদের প্রধান অনুশীলনী পর্বে। তো আমার বাংলা বই পঞ্চম শ্রেণী ভাবুক ছেলেটি, পৃষ্ঠা নাম্বার 85 থেকে 90 পর্যন্ত অনুশীলনী প্রশ্ন উত্তর। তো বন্ধুরা, প্রথমে আমরা দেখব কিছু শব্দার্থ। পর্যবেক্ষণ, কোনো কিছু বা প্রাকৃতিক ঘটনা খেয়াল করে দেখা। পাণ্ডিত্যপূর্ণ, জ্ঞান ও অভিজ্ঞতাপূর্ণ। বিজয় স্তম্ভ, কোনো কিছু জয় করার পর যে স্তম্ভ নির্মাণ করে বিজয় ঘোষণা করা হয়। গিরিডি, ভারতের ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত। কল্পকাহিনী, যে কাহিনী কল্পনা করে লেখা হয়। বৈজ্ঞানিক কল্পকাহিনী, যে বিজ্ঞানকে প্রধান করে লেখা হয়। প্রবেশিকা, আজকের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা। FA, ফাইন আর্টস, আজকের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার সমতুল্য। তো বন্ধুরা, এরপরে আমরা কিছু শূন্যস্থান পূরণ দেখব। এখানে অনেকগুলো শব্দ দেওয়া রয়েছে, সেগুলো দিয়ে আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। ক, তার পাণ্ডিত্যপূর্ণ বক্তৃতা শুনে তাকে অধ্যাপনা করার আমন্ত্রণ জানানো হয়। খ, দেশের কল্যাণ করার জন্য তিনি নিজ দেশে ফিরে আসেন। গ, জগদীশ চন্দ্র বসুর আশ্চর্য সব আবিষ্কার দেখে আইনস্টাইন মুগ্ধ হয়ে গিয়েছিলেন। ঘ, জগদীশ চন্দ্র বসুর প্রতিটি আবিষ্কার বিজ্ঞান জগতে এক একটি বিজয় স্তম্ভ। অম, জগদীশ চন্দ্র বসুর নিরুদ্দেশের কাহিনী বাংলা ভাষার লেখা প্রথম বৈজ্ঞানিক কল্পকাহিনী। চ, ছেলেটি তেমন দুরন্ত নয়। ছ, মেঘ ডেকে আকাশে বিদ্যুৎ চমকে বাজ পড়লে অবাক বিস্ময় ভাবে। জ, ওর পড়াশোনার হাতে খড়ি বাড়িতেই। ঝ, প্রেসিডেন্সি কলেজে পদার্থ বিজ্ঞানের অধ্যাপক পদে যোগ দেন। নিও, প্রতিবাদে তিনি দীর্ঘ 3 বছর বেতন না নিয়ে কর্তব্য পালন করেন। ট, তিনি দেখিয়েছিলেন যে উদ্ভিদ ও প্রাণীর জীবনের মধ্যে অনেক মিল আছে। ঠ, তিনি অতি ক্ষুদ্র তরঙ্গ সৃষ্টি আবিষ্কার করেন। তো বন্ধুরা, এরপরে আমরা কিছু প্রশ্ন উত্তর দেখব। প্রথম প্রশ্ন, ভাবুক ছেলেটি আসলে কে ছিলেন? উত্তর, 10-11 বছরের ছেলেটি তেমন দুরন্ত ছিলেন না। পড়াশোনায় তিনি ভালো, খেলাধুলা করেন, বাবা মায়ের সঙ্গে সঙ্গে ঘোরেন, সময় পেলে গাছপালা মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করেন। মেঘ ডেকে আকাশে বিদ্যুৎ চমকে বাজ পড়লে তখন তিনি অবাক বিস্ময়ে ভাবেন। বড় হওয়ার সঙ্গে সঙ্গে প্রকৃতির অনেক কিছু নিয়ে তার নানা রকম চিন্তা ভাবনা আর জানার আগ্রহ বাড়তে থাকে। ছেলেটি বড় হয়ে প্রথম বাঙালি বৈজ্ঞানিক হিসেবে পৃথিবীতে বিখ্যাত হয়ে ওঠেন। সেদিনে সেই ভাবুক ছেলেটি আসলে ছিলেন বিখ্যাত বিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র বসু। খ, তিনি ছোটবেলায় কি কি নিয়ে ভাবতেন? উত্তর, তিনি ছোটবেলায় প্রকৃতি গাছপালা নিয়ে ভাবতেন। তাছাড়া রোদ বৃষ্টি, মেঘ, আকাশে মেঘ ডাকে, বিদ্যুৎ চমকায়, বাজ পড়ে, এসব কিছু নিয়ে তিনি অবাক বিস্ময়ে ভাবতেন। গ, তিনি কবে, কোথা থেকে কৃতিত্বের সঙ্গে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন? উত্তর, তিনি 1874 সালে সেন্ট জেভিয়ার স্কুল থেকে অন্তত কৃতিত্বের সঙ্গে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন। ঘ নাম্বার প্রশ্ন, কখন থেকে তিনি বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু হয়ে ওঠেন? উত্তর, তিনি বিলেতে 1 বছর ডাক্তারি পড়েন। 1881 সালে ইংল্যান্ডের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে যান। লন্ডন থেকে BSc পাশ করে দেশে ফিরে আসেন। দেশে ফিরে কলকাতা প্রেসিডেন্সি কলেজে পদার্থ বিজ্ঞানের অধ্যাপক পদে যোগ দেন। এ সময় একই পদে একজন ইংরেজ অধ্যাপক যে বেতন পেতেন, ভারতীয়রা পেতেন 3 ভাগের 2 ভাগ। তিনি অস্থায়ীভাবে চাকরি করছিলেন বলে তার বেতন আরও 1 ভাগ কেটে নেওয়া হয়। তিনি এর প্রতিবাদে দীর্ঘ 3 বছর বেতন না নিয়ে কর্তব্য পালন করেন। শেষ পর্যন্ত ইংরেজি সরকার তাকে স্বীকৃতি দিয়ে সব বকেয়া পরিশোধ করে চাকরিতে স্থায়ী করে। আর তখন থেকে তিনি হয়ে ওঠেন বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু। নাম্বার প্রশ্ন, তিনি বেশি পরিচিতি লাভ করেন কোন সত্য প্রমাণ করে? উত্তর, জগদীশ চন্দ্র বসু নানা বিষয়ে গবেষণা করেন, তবে তিনি বেশি পরিচিতি লাভ করেন গাছেরও প্রাণ আছে এই সত্য প্রমাণ করে। তিনি দেখিয়েছেন উদ্ভিদ ও প্রাণীর জীবনের মধ্যে অনেক মিল আছে। 6 নম্বর প্রশ্ন,
তার বক্তৃতার সফলতা সবচেয়ে বেশি ছিল কোন বিষয়ে? উত্তর, 1895 সালে তিনি অতি ক্ষুদ্র তরঙ্গ সৃষ্টি এবং কোনো তার ছাড়া তা এক স্থান থেকে অন্য স্থানে প্রেরণে সফলতা অর্জন করেন। মাত্র 18 মাসের মধ্যে করা এই পরীক্ষণগুলো ইউরোপীয় বিজ্ঞানীদের চমকে দেয়। এসবের ভিত্তিতে বক্তৃতা দিয়ে তিনি ইংল্যান্ড, ফ্রান্স ও জার্মানিতে খ্যাতি অর্জন করেন, যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল বিদ্যুৎ তরঙ্গ সম্পর্কে তার বক্তৃতা। তার বক্তৃতার সফলতা সবচেয়ে বেশি ছিল 1898 সালের বিদ্যুৎ রশ্মি সমাবর্তন বক্তৃতা। এর বক্তৃতার প্রধান বিষয় ছিল বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ। ঝ নাম্বার প্রশ্ন, অধ্যাপনা থেকে অবসর গ্রহণের পর তিনি কি প্রতিষ্ঠা করেন? উত্তর, স্যার জগদীশ চন্দ্র বসু 1916 সালে অধ্যাপনা থেকে অবসর গ্রহণ করেন। অবসর গ্রহণের 2 বছর পর তিনি জগদীশ চন্দ্র বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি সেই বিজ্ঞান মন্দিরে গবেষণা পরিচালনা করেন। নিয় নম্বর প্রশ্ন, তার প্রতিটি আবিষ্কার বিজ্ঞান জগতে এক একটি বিজয় স্তম্ভ, এমন কথা কোন বিখ্যাত ব্যক্তি বলেছিলেন, কেন বলেছিলেন? উত্তর, তার প্রতিটি আবিষ্কার বিজ্ঞান জগতে এক একটি বিজয় স্তম্ভ, এমন কথা বলেছিলেন বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন। জগদীশ চন্দ্র বসু প্রথম থেকে আবিষ্কার করেন এটি হবে গাছের প্রাণ আছে। তিনি অতি ক্ষুদ্র তরঙ্গ সৃষ্টি আবিষ্কার করেন। কোনো তার ছাড়া তরঙ্গ এক স্থান থেকে অন্য স্থানে প্রেরণে সফলতা অর্জন করেন। তার প্রতিটি আবিষ্কার বিজ্ঞান জগতে এক একটি নতুন দিগন্ত উন্মোচিত করে, বিজয় সূচনা করে। এ কারণে বিজ্ঞানী আইনস্টাইন এ কথা বলেছিলেন। এরপরে চলে যাব আমরা কিছু টিক চিহ্নে। তো প্রথমটি হচ্ছে, কোন সত্যটি প্রমাণ করে জগদীশ চন্দ্র বসু বেশি পরিচিতি লাভ করেন? 1 গাছের প্রাণ আছে, 2 অতি ক্ষুদ্র তরঙ্গ সৃষ্টি করে, 3 মহাকাশ যোগাযোগের ক্ষেত্রে, 4 বেতার এবং টেলিভিশন আবিষ্কারের মাধ্যমে। উত্তর হবে 1 গাছের প্রাণ আছে। দ্বিতীয় প্রশ্ন, জগদীশ চন্দ্র বসু কলকাতার প্রেসিডেন্সি কলেজে কোন বিষয়ের অধ্যাপক হিসাবে যোগদান করেন? তো বন্ধুরা, তোমরা যদি গল্পটি পড়ে থাকো তো তোমরা জানবে জগদীশ চন্দ্র বসু কলকাতার প্রেসিডেন্সি কলেজে পদার্থ বিজ্ঞানের উপরে অধ্যাপক হিসাবে যোগদান করেন। তো এখানে আবার জগদীশ চন্দ্র বসু কোথায় জন্মগ্রহণ করেন? তো এখানে রয়েছে ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা, ফরিদপুর। উত্তর হবে 1 ময়মনসিংহ। এরপরে জগদীশ চন্দ্র বসুর প্রতিটি আবিষ্কার বিজ্ঞান জগতে এক একটি বিজয় স্তম্ভ, কথাটি কে বলেছেন? তো বন্ধুরা, আমরা সর্বশেষ যে প্রশ্নটি পড়েছি সেখানে আমরা দেখতে পেয়েছি কথাটি আইনস্টাইন বলেছেন, বিজ্ঞানী আইনস্টাইন। উত্তর হবে 3। তো বন্ধুরা, আমাদের পরবর্তী প্রশ্ন, আমার জানা যে কোনো একজন বিখ্যাত ব্যক্তি সম্পর্কে 20টি বাক্য লিখি। তো বন্ধুরা, এখানে আমি একটি স্যাম্পল হিসেবে একজনকে নিয়েছি, তোমরা যে কোনো কাউকে নিতে পারো। যেমন আমি নিয়েছি মোহাম্মদ কুদরতে খোদা। মোহাম্মদ কুদরতে খোদা ছিলেন বাংলাদেশের একজন রসায়নবিদ, গ্রন্থকার ও শিক্ষাবিদ। তিনি 1900 সালের 1 ডিসেম্বর পশ্চিমবঙ্গের বীরভূম জেলার মারগ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা খন্দকার আব্দুল মুকিত, মাতা ফামিয়া খাতুন। তার শিক্ষা জীবন শুরু হয় মরিগ্রাম এমএ স্কুলে। পরবর্তীকালে কলকাতা মাদ্রাসা থেকে মেট্রিক এবং বিখ্যাত প্রেসিডেন্সি কলেজ থেকে রসায়নে এমএসসি পাশ করেন। এরপর তিনি উচ্চ শিক্ষার জন্য লন্ডনে পাড়ি জমান। লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে তিনি 1929 সালে রসায়নে ডিএসসি ডিগ্রি লাভ করেন। দেশে ফিরে এসে তিনি প্রেসিডেন্সি কলেজে প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তি নিয়ে গবেষণা শুরু করেন এবং 1936 সালে বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। 1936 সালে তিনি এই কলেজে শিক্ষক হিসেবে যোগদান করেন। দেশ বিভাগের পর তিনি পূর্ব পাকিস্তান মানে বর্তমান বাংলাদেশে চলে আসেন। গবেষণা জীবনের প্রথমে তিনি স্টেরিও রসায়ন নিয়ে গবেষণা শুরু করেন। পরবর্তীতে তার গবেষণার বিষয়বস্তু ছিল বনৌষধি, গাছগাছড়ার গুণাগুণ, পাট, লবণ, কাঠকয়লা, মৃত্তিকা এবং অন্যান্য খনিজ পদার্থ। তিনি পাট ও পাটকাঠি থেকে রেয়ন, পাটকাঠি থেকে কাগজ এবং রস ও ভিনেগার থেকে মল তৈরির পদ্ধতি আবিষ্কার করেন। দেশে ও বিদেশের বিখ্যাত গবেষণামূলক পত্রিকায় তার রচিত প্রায় 102টি গবেষণামূলক প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তার উল্লেখযোগ্য গ্রন্থ হলো বিজ্ঞানের ষোড়শ কাহিনী, বিজ্ঞানের বিচিত্র কাহিনী, বিজ্ঞানের সূচনা, বিচিত্র বিজ্ঞান, পরমাণু পরিচিতি প্রভৃতি।
কেবল গবেষণায় নয়, শিক্ষাক্ষেত্রেও তিনি উল্লেখযোগ্য অবদান রেখেছেন। তার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ শিক্ষা কমিশন রিপোর্ট প্রণীত হয়। বাংলাদেশ সরকার 1976 সালে তাকে 21 পদকে ভূষিত করে। 1984 সালে তাকে মরণোত্তর স্বাধীনতা দিবস পুরস্কার দেওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে। এই মহান গবেষক, শিক্ষাবিদ ও গ্রন্থকার 1977 সালে 3 নভেম্বর ঢাকায় মৃত্যুবরণ করেন। তো বন্ধুরা, এটি ছিল আজকের জন্য। সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। আমাদের পরবর্তী ভিডিওটি শুরু হবে 2 তীরে কবিতা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। সেই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইল। তো সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।